আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ, বললেন চিফ প্রসিকিউটর। ডক্টর ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালামের। হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, বলছে সেনা সদর। জানা গেল নতুন তথ্য, ডক্টর ইউনূস মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা তদন্ত শেষ, বললেন চিফ প্রসিকিউটর। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলা তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, ৫ই আগস্ট আশুলিয়া হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলা তদন্ত শেষ হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া কোনো একটি মামলা তদন্ত সম্পন্ন হলো। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের বিজয়ের দিন ৫ই আগস্ট সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নিপীড়ক পুলিশ স্থানীয় এমপি সাইফুল ইসলাম ও তার ক্যাডার বাহিনীর ছাত্রলীগ যুবলীগের গুলিতে আশুলিয়ায় নিহত হন অন্তত ৩১ জন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জন মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১,৫০০-এর বেশি মানুষ, যাদের অনেকেই পঙ্গু হয়ে গেছেন। সাভার ও আশুলিয়ায় ১৮ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটা ভিডিও। মর্মান্তিক, হৃদয় বিতারক ও লোমহর্ষক এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি ছিল ১ মিনিট ১৪ সেকেন্ডের। ভিডিওতে দেখা যায় ২ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা একজনকে হাত ও পা ধরে ফ্যানে নিক্ষেপ করছেন। সেই ফ্যানে আরো লাশ রয়েছে। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে সেখানে আরো পুলিশ সদস্য উপস্থিতি দেখা যায়। ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সে পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া যায় ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। পুলিশ ভ্যান ভর্তি লাশগুলো থানার সামনে নিয়ে যায়। পরে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ডক্টর ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালামের। দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। আব্দুস সালাম আজাদ বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকা অবস্থায় গণতন্ত্র হরণ করে দেশের মানুষের নির্যাতন করেছিল। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে জনগণের অধিকার হরণ করেছিল। জুলাই আগস্টে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলে হাসিনা ভারতে পালানো বাধ্য হয়েছিল। তিনি আরো বলেন, আজকে ডক্টর ইউনূস সরকার যদি দেশের মধ্যে আইন শৃঙ্খলা ঠিক করতে না পারে, তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়াক। বর্তমানে দেশের যে অবস্থা, তাতে দেশের জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে। যদি অতি দ্রুত নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে, তাহলে আওয়ামী দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন, দাবি করে বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও না কোথাও খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। দেশের নারী সমাজ আজ কোথাও নিরাপদ না। অন্তর্বর্তী সরকারকে বলবো, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, কারণ দেশের জনগণ এখন নির্বাচনমুখী। হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, বলছে সেনা সদর। আওয়ামী লীগের সেনানিবাস থেকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেওয়া ফেসবুক পোস্টের পাল্টা জবাব দিয়েছেন সেনাবাহিনীর সদর দপ্তর। সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ জানিয়েছে, সেনা সদর থেকে তাদের কাছে এ প্রসঙ্গে একটি বিবৃতি পাঠানো হয়েছে। গতকাল সংবাদ মাধ্যমটি দেওয়া ওই বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা নিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই ১১ই মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। গত শুক্রবার হাসনাত আব্দুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আব্দুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে।
এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। পরবর্তীতে সার্জিস আলম 11 মার্চ 2025 তারিখে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে কল করে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান। এর প্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন। অতঃপর 11 মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনাভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনাভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। নিজের বহুল আলোচিত ফেসবুক পোস্টে অপরপক্ষের সুনির্দিষ্ট বক্তব্যকে উদ্ধৃত করে হাসনাত আবদুল্লাহ লিখেছিলেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ লাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। কিছুই জানো না, তোমাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার অভাব আছে। আমরা চাকরিতে আছি কমপক্ষে 40 বছর ধরে, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। অপরদিকে সেনা সদরের বক্তব্যে বলা হয়, এই দুই ছাত্র সমন্বয়কে সেনাবাহিনীর প্রধান অত্যন্ত স্নেহের দৃষ্টিতে ছেলের মতো দেখতেন। বিবৃতিতে বলা হয়, তিনি পরিবেশে তাদের সঙ্গে নানা আলাপচারিতা করেন, প্রাসঙ্গিকভাবে তাদের নতুন দল গঠনের শুভকামনা ও পরবর্তী রাজনৈতিক দল চলার বিষয়ে নানা প্রসঙ্গে আলাপ করেন। বিবৃতিতে আরো বলা হয়, এছাড়া পরবর্তী নির্বাচনের ব্যাপারে তিনি তাদের রাজনৈতিক দলের প্রস্তুতি, অংশগ্রহণ ও অন্যান্য সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সকল দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে ব্যাখ্যা করেন। সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার 10 দিন পর ফেসবুকে হাসনাত আবদুল্লাহর এই ধরনের অনভিপ্রেতকর পোস্ট দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি, বই অন্য কিছু নয়। জানা গেল নতুন তথ্য, ডক্টর ইউনূস মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আগামী 2রা থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে গত 21শে মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের 3টি সূত্রের বরাতে জানায়, তাদের এই বৈঠকটি হচ্ছে না। কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডক্টর ইউনূস মোদি বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। গতকাল দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর জানান, এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী 2রা থেকে 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শ কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কিনা। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন, এটি বিবেচনাধীন আছে। এদিকে এর আগে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, এই পরামর্শ কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানান, তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন, কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাব খাটানোর প্রভাব তাদের ছিল না। তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেপ্তার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মানহানিকর ছবি শেয়ার এবং সরকার বিরোধী অপতৎপরতার অপরাধে রংপুরের পীরগাছা থেকে জামিউল ইসলাম মুকুল নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার জামিউল ইসলাম মুকুল পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল বিকেলে অপারেশন ডেভিল হান্টার অভিযানে উপজেলার দেউতির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকার বিরোধী পোস্ট দিতেন, যা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার দেউতি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।